আমি এইবার আসবো যে যারা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু পৌঁছতে পারেননি, যেমন কলকাতা থেকে একেবারে সায়েন্স সিটিতেই, কার্যত কলকাতার কাছেই ওই সন্দেশখালী থেকে ৬২ কিলোমিটার দূরে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আটক করা হলো, তাকে গ্রেফতার করা হলো। নেজার থেকে ৭ কিলোমিটার দূরে কংগ্রেসের প্রতিনিধি দল সৌম্য যে দলে ছিল তাদের আটকানো হলো। ধামাখালীতে ফরওয়ার্ড ব্লকের আজকে প্রাক্তন বিধায়ক, ফরওয়ার্ড ব্লকের একটা টিম যাচ্ছিল, তাদের আটকানো হলো। ওই ১৪৪ ধারা বা অন্যান্য কারণে, কেউ কেউ বলছেন অজুহাতে, বিরোধীদের আটকানো হলো। পরের প্রতিবেদন। তা আপনারা কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশখালী নিয়ে চলে এসেছে আপনার ম্যাডাম? এটা আমার এই সরকারটা দলদাসে রূপান্তরিত করেছে আপনাদের, দলদাসে। আমরা এখানে বসছি, ভাই আমাদের অ্যারেস্ট করুন, নাহলে আমাদের যেতে দিন। সব কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এটা দেখতে পাচ্ছি আপনাদের বলে দিলাম। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক সন্দেশখালী যেতে ফের বিরোধীদের বাধা দিল পুলিশ। কয়েকদিন আগেও রাজ্যের দুই দুঁদে মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু সন্দেশখালী গেছেন, নাম সংকীর্তন করেছেন, নেচেছেন, গেয়েছেন। অথচ মঙ্গলবার সন্দেশখালীর ৬২ কিলোমিটার আগে সায়েন্স সিটির কাছেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আটকে দিল পুলিশ। কংগ্রেস বাধা পেল সন্দেশখালী থেকে ৪৭ কিলোমিটার আগে আখড়াতলা পোলে। আর ধামাখালী পর্যন্ত পৌঁছে গেলেও স্রেফ নদী পেরিয়ে সন্দেশখালী পৌঁছতে দেওয়া হলো না ফরওয়ার্ড ব্লককে। আপনি ইলিগাল ইনস্ট্রাকশনকে নিয়ে আপনি আমাকে আটকাবেন, আপনি লিগালি চলবেন না। আপনার যদি মনে হয় আই এম অ্যাক্টিং ইলিগালি, ইউ হ্যাভ অল লিবার্টি টু গো টু কোর্ট। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পরই ভাঙড়ের বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না। সন্দেশখালীতে এর আগে ঢুকতে দেওয়া হয়নি অধীর চৌধুরীকে, ঢুকতে দেওয়া হয়নি যুব কংগ্রেসকে। এবার ফের একবার কংগ্রেসের প্রতিনিধি দলকে সন্দেশখালীতে ঢুকতে দিল না পুলিশ। এত কিছুর পরেও, এত ঢাকা চাপা দেওয়া সত্ত্বেও, এত প্রশাসনিক জোর জুলুম সত্ত্বেও সন্দেশখালীর ঘটনায় যে দুর্গন্ধ বেরিয়েছে সরকারি দল সম্পর্কে, সন্ত্রাস, নারী শোষণ, জমি হড়প, তৃণমূল পার্টি অত্যাচার, প্রশাসনিক দমন পীড়ন সত্ত্বেও তার বহিঃপ্রকাশ আটকাতে পারবে না। মেয়েরা বলছে যে বিচারের নামে আমাদের উলঙ্গ করে দেওয়া হতো। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তার রাজ্যে বিচারের নামে মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়া হতো। বোবা বনে গেছে মুখ্যমন্ত্রী। এদিন ধামাখালী পর্যন্ত পৌঁছে গেলেও ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। আরএসএস, বিজেপি, সিপিএম বাইরে থেকে লোক নিয়ে গিয়ে শান্ত সন্দেশখালীতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে, মিথ্যাচার করে, কমিশনের নামে বিজেপির বিভিন্ন প্রাক্তন এবং বর্তমান পদাধিকারীদের নিয়েছে একটা মিথ্যা তথ্য প্রচার করে, কিছু মানুষকে ভাড়া করে নিয়ে গিয়ে সাজানো মিথ্যা কথা বলিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে সন্দেশখালী ইস্যুতে ধর্মতলার মেয়ো রোডে বিজেপির ধর্ণা অবস্থানে এদিন শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি কৌশিক চন্দ বলেন, শান্তিপূর্ণ অবস্থান এবং ধর্ণার অধিকার সকলের আছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেটা খেয়াল রাখতে হবে বিজেপিকে। এদিকে রবিবার সন্দেশখালী যাওয়ার পথে ভোজের হাটে পুলিশের বাধার মুখে পড়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মঙ্গলবার এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। শুনানিতে সংস্থার আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, শাসক দলের নেতা মন্ত্রীদের সন্দেশখালীতে যেতে দিচ্ছে পুলিশ, কিন্তু বাকিদের আটকানো হচ্ছে। তা শুনে বিচারপতি কৌশিক চন্দ বলেন, সেটাই তো স্বাভাবিক যে শাসক দলের নেতাদের আটকানো হবে না, আপনার দল ক্ষমতা এলে তারাও সেটাই করবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলছি যে রাজনৈতিক প্রক্রিয়াটা শুরু হোক, তার কারণ পুলিশকে সামনে রেখে শুধুমাত্র সরকার এবং মন্ত্রীরা গিয়ে এই ক্ষোভ কতটা প্রশমিত করতে হবে সে নিয়ে সন্দেহ আছে। তার কারণ একদিকে মন্ত্রীরা ঢুকতে পাচ্ছেন, শাসক দলের নেতারা ঢুকতে পাচ্ছেন, কিন্তু বিরোধীদের ঢুকতে দেয়া হচ্ছে না, বিরোধীদের সেই সৌভাগ্য হচ্ছে না। বারবার প্রথম দিন থেকে যে একাধিকবার হাইকোর্টের প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে ১৪৪ ধারা জারি করে, যাকে বসিরহাটের সাংসদ নুসরাত জাহান দেখলাম এক জায়গায় ১৭৪ ধারা বলছেন, সেই ১৪৪ ধারা জারি করে তাদের আটকানো হচ্ছে। আমি সৌম্যের কাছে আসবো। সৌম্য, আজকে তোমরা চেষ্টা করেছিলে, নেজার থেকে প্রায় ৬.৫ কিলোমিটার দূরে তোমাদের আটকে দেয়া হলো, কি বলা হলো? না, প্রথম কথা হচ্ছে যে বলা মানে এত অপদার্থ, এত মানে কোনো একটা পুলিশ দাঁড়িয়ে আছে, মহিলা পুলিশদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, পেছন থেকে কোনো বোবার মতো দাঁড়িয়ে আছে। আমরা জিজ্ঞাসা করছি, আপনি কাগজ দেখান, কি কারণে, কি এখানে ১৪৪ ধারা, তো অর্ডার দেখান, ৩ জনকে যেতে দিন, ২ জনকে যেতে দিন।
বলছে না 144 ধারা এখানে নেই। তাহলে কেন অ্যারেস্ট করছেন, কেন আটকাচ্ছেন? বলছে সেটাও আপনাদের বলতে পারবো না, ওপর থেকে অর্ডার আছে। ওপরে অর্ডারটা কার? মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছে, পুলিশ মন্ত্রী অর্ডার দিয়েছে, ডিজিপি অর্ডার দিয়েছে, বলে সেটাও জানি না। তোমাদের কাউকে গ্রেফতার করা হয়েছিল? আমাদেরকে গ্রেফতার করা হলো। আচ্ছা, ঠিক নওশাদের গ্রেফতার করে মতো। নাজার থানা নিয়ে যাওয়া হলো। কিন্তু এত অপদার্থ, পশ্চিমবঙ্গটা কি জেলখানা সুমনদা? সারা বাংলাটা কি জেলখানায় রূপান্তরিত হয়েছে? আজকে বিভিন্ন জায়গায় বিরোধীদের আটকানো হচ্ছে, বিরোধীদের আটকে দিয়ে তার কোনো উত্তর নেই। আর মন্ত্রী, আচ্ছা রিজুর হয়ে আমি কারণটা বলি যে তোমরা গিয়ে অশান্তি ছড়াবে, আগুন যা জ্বলছে সেটাকে আরো বাড়াবে, উস্কানি দেবে, সেই জন্য তোমাদের আমরা তো আগুন জ্বালাবো, আমরা আগুন নিয়ে যাচ্ছি, আমাদের পকেটে বোমা, পিস্তল, গুলি সব রয়েছে। আর মন্ত্রীরা নিয়ে খোল করতাল বাজাচ্ছে ওখানে, মন্ত্রীরা খোল করতাল বাজাচ্ছে, তাদের নিয়ে নিরাপদ, ওখানে ওই যে নিরাপদরা জেলে যাচ্ছে, নিরাপদরা জেলে যাবে। আর আপদরা, তৃণমূলের যারা আপদ মনে করেন, বাংলার মানুষ যাদেরকে আপদ মনে করে, ওরা তো সেটা তাদেরকে সম্পদ মনে করে। সেই সম্পদরা 52 দিন 54 দিন বাইরে থাকবে। আপনি বলুন তো, আজকে এখানে আমার প্রাক্তন পুলিশ কর্তা বলছিলেন, আজকে অ্যাট্রোসিটি অ্যাক্টে 1989-এর যে অ্যাক্ট, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রায় 70% উপরে মানুষ জমির চরিত্র বদল করেছে, নোনা জল ঢুকিয়ে দিয়েছে, মাল্টিপল ক্রপিং হয়েছে, মানে ফিশারিজ তৈরি করেছে, যেখানে 2 ফসলি 3 ফসলি চাষ হতো, জমিগুলো কেড়ে নিয়েছে। আচ্ছা উল্টো দিকেটা বলি, গত 2-3 দিনের মধ্যে 150 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। না 150 জনকে জমি ফেরত হচ্ছে, এরপরে গিয়ে চেক বিলি করবে। আমি বলে দিচ্ছি আপনার চ্যানেলে বসে, তারপরে গিয়ে চেক বিলি করবে, বলবে তোমাদের চেক দিয়ে দিলাম, তোমরা সবাই বাড়ি চলে যাও। এবার নির্বাচন, উল্টো দিকটাও তাহলে বলি রিজু, তার মানে 100 অন্তত 150টা কেস অপরাধটা হয়েছিল বলে ফেরত দেওয়া হচ্ছে। মাল্টিপল ক্রপিং ল্যান্ড, সেই ল্যান্ডগুলোকে কেড়ে নিয়ে সেখানে ভেরি হয়েছে, এই ভেরির মানে পাট্টাদারদের ভেরি কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, ধর্ষণ করেছে, আর মৃতদেহের উপর রিজুরা আতর ছড়িয়ে আপনার টেলিভিশন চ্যানেলে এসে বড় বড় কথা বলছে। কেন ধরা হয়নি? কোন আইনে ধরা হয়নি আমাকে বলুন। আচ্ছা আমি দুটো ভাগে উত্তরটা দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন এদের বাধা দেওয়া হচ্ছে, তাই তো? কেন যাবে সন্দেশখালী? কেন যাবে না সন্দেশখালী? ও বলছে কেন যাবে সন্দেশখালী? হ্যাঁ আমার প্রশ্ন নয়, কার প্রশ্ন? তুমি হয়তো জানো না, আজকে প্রধান বিচারপতির এজলাসে একটা মামলা করেছিল বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল। মামলাটা হলো সব 144 ধারা তুলে দেওয়া হোক যাতে বিরোধীরা যেতে পারেন। প্রধান বিচারপতি কি বলেছেন জানেন? আমি ভার্বাটিম কোট করছি। প্রধান বিচারপতি বলেছেন সন্দেশখালী চিড়িয়াখানা নয়, কেন যাবেন মজা করতে? আমার কথা নয়, প্রধান বিচারপতি অন রেকর্ড। আমি আপনাদের দলের বিরোধী দলনেতা এবং একটা বিধায়ককে পারমিশন দিয়েছিলাম, আপনারা গেছেন, ঘুরে এসেছেন, কেন বারবার যাবেন? আমার কথা আমি একটু উত্তরটা নিয়ে নিই। দেখুন এই যে প্রধান বিচারপতির কথা বলছে, তো এই কদিন আগে অভিষেক ব্যানার্জি কি বলেছিল যে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট নেই, না আজকে কি করে এই যে মিসলিড করছেন, তো আপনি মিসলিড করছেন, আপনি এটা বলেন আপনি ছিলেন, আপনি কোর্টের ভিতরে ছিলেন, কাগজে বেরিয়েছে। আরে এইটা অভিষেক ব্যানার্জি অর্ডার তো দেখেন, অভিষেক ব্যানার্জি অর্ডার কোন কাগজ ইউজ করছে? যেখানে লাইভে বলছি আচ্ছা বেশ আমি আমি মূল বিষয় ফিরি। কথা বলতেন কিছুদিন পরশুদিন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন হাইকোর্টের ইন্টারভেনশন ছিল বলে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কেন আইনের ব্যবস্থা হবে না? আচ্ছা বেশ, আমি মূল বিষয় ফিরতেই হবে। দুজন এখনো বলার সুযোগই পাননি। আমি বলছি যে এই ছবিটা ঘর ছাড়া আর ঘরে ফেরা, বারবার কিভাবে এই সন্দেশখালীতে ঘুরে ফিরে আসছে সেই ছবি দেখাবো। কিন্তু তার আগে রাহুল আমার বিস্ময়করভাবে কয়েকটা অংশ দেখো। প্রথম দিন থেকে তোমরা এবং শাসক দল পরপর স্টুডিওতে কি বলে আসছিলে। ইনফ্যাক্ট যা শুরুর দিন থেকে বলা হয়েছে এখন দেখা যাচ্ছে হয় সেগুলো প্রমাণ হচ্ছে না, নয়তো ঠিক উল্টো ছবিটা সামনে আসছে। এক হচ্ছে বহিরাগত তত্ত্ব, 2 হচ্ছে যে জমি দখল হয়নি, 3 হচ্ছে নারী নির্যাতন হয়নি, পুলিশ একাধিক মামলা শুরু করেছে, 4 যে সবটা বিরোধীদের অর্থাৎ বিজেপি, সিপিএম, অন্যান্যদের চক্রান্ত, 5 হচ্ছে শাহজাহানকে আদালতের জন্য গ্রেফতার করা হচ্ছে না। একেবারে ক্লারিফাই করে দিয়েছেন রিজু এতবার যাকে মেনশন করছেন মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট। 6 যে সিপিএম বিধায়ক অতীতে কোনো অভিযোগ তোলেননি। আজকে তথ্য বলছে যে কোনোটাই তো ধোপে টিকছে না। 6টা জিনিস বললাম যেটা তোমরা এতদিন ধরে সাম আপ করে বললাম, স্টুডিওতে বলেছো, সেই 6টা আর্গুমেন্টের একটা তুমি প্রমাণ করো, একটা যে কোনো। প্রথম কথা দেখো, একটা কথা খুব ক্লিয়ার স্পষ্ট বলা উচিত। বাদশার কথা আমি শুনছিলাম একটু,
যে কোথাও কোনো প্রশাসনিক গণ্ডগোল হয়নি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু প্রশাসন আর দলকে এখানে গুলিয়ে দেওয়া হয়েছে। প্রথম কথা বলি, প্রশাসন আমি বলি প্রশাসন আর দল দুটো এক নয়। বারবার এখানে দাঁড়িয়ে দলের কথা উঠছে, দলের নাম উঠছে, দলের বিরুদ্ধে কথা উঠছে। আমি ধরে নিলাম সুমন যে তোমার এই 6টা তত্ত্ব তোমার দিকে, তুমি যেটা বললে সেটাই মানে। না, আমার তত্ত্ব নয়, তোমার তত্ত্ব আমি বলছি প্রমাণ করো। আমার বক্তব্য হচ্ছে ধরো হলো, আমি সে প্রশ্নে যাচ্ছি না কেন নিরাপদ বাবু যেভাবে তোমার সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে আজকে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন, কেন 5 বছর আগে সেগুলো বলেননি, কেন বলতে পারেননি, কেন উনি কলকাতায় তালিয়ে যাচ্ছি নিরাপদে থাকার পর আমি এক্ষুনি দেখাবো যে অন্তত বিধানসভা কালকেও দেখিয়েছি যে কি বলেছিলেন, কোন তারিখে নিরাপত্তা সরকার অন রেকর্ড, কখনো জিরো কখনো বাজেট বক্তৃতায় উল্টো দিকে বলতে দিয়ে। নিশ্চয়ই এক অদ্ভুতভাবে মাঝে মাঝে শুনছি যে এই সন্দেশখালী নিয়ে এমন একটা সেন্সেশন তৈরি করা হচ্ছে যেখানে নন্দীগ্রামের কথা আসছে, সিঙ্গুরের কথা আসছে। নন্দীগ্রাম গভর্নমেন্টের পলিসি ছিল ভুল পলিসি, সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা হয়েছিল। এখানে সেরকম কোনো ব্যাপার নেই। যদি তাই হতো, সন্দেশখালী তুমি একটু আগে বললে 160 জনের জমি ফেরত দেওয়া হয়েছে, তার মানে আজকে সরকার সচেষ্ট। যদি মানে যে 150 জনের সঙ্গে অপরাধ হয়েছিল, ক্রাইম না পড়ে, আমি বলছি তার মানে ভুলটা সংশোধন হয়েছে, সাধুবাদযোগ্য, কিন্তু ভুলটা হয়েছিল, এই ক্রাইমটা হয়েছিল, মানুষের জমি কারা হয়েছিল। লক্ষ্য করো, পার্থ ভৌমিক প্রথম দিনে গিয়ে বলেছিলেন যে আমরা টাকা ফেরত দেবো, ইজারার টাকা মানুষ পেয়ে পারে। হ্যাঁ বলো না। যদি এখানে দাঁড়িয়ে কোথাও এর সত্যতা থেকেও থাকে, পুরোটা অস্বীকার করার জায়গা নেই যে কোথাও কিছু হয়নি, সেটা আমাদের দলও বলেনি। আজকে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে যদি যে ঘটনা ঘটেছে, আমি আলোচনা করার জন্য তোমায় 2 মিনিট দেবো না, পরের বিষয় আমি তোমায় বলছি। সুতরাং কোথাও দাঁড়িয়ে যে প্রত্যেকটা ঠিক হয়েছে তার মানে নেই, এবং প্রশাসনিক কোথাও গাফিলতি ছিল না আমি সেটাও বলছি না, কিন্তু কোথাও আজকে সৌম্যরা বা প্রণয়রা এটা কি চাইবে? বাচ্চা যেভাবে কথাগুলো বলছিল যে জমি ফেরত দেওয়া হোক, বা আজকে টাকা ফেরত দেওয়া হোক, বা আজকে নোনা জলে ভেরি থেকে সেটাকে আবার জমিতে হস্তান্তর করা হোক, চাইবে না। কেন চাইবে না? এটাকে প্লিজ আমার কাছে শেষ করতে হবে। কেন চাইবে না? এটা নিয়ে রাজনীতি করতে পারবে না। তুমি আমার একটা বলো, আজকে যেভাবে তোমরা প্রশ্ন তুলছো যে কেন বিরোধীরা যাবে, আমি বলছি যে আজকে সিঙ্গুর বা নন্দীগ্রামে যখন প্রশ্ন তোলা হতো কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, দুটো প্রতিবাদে সরব হয়নি। একই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিল, দুটো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কিন্তু সুবিধাভোগী সন্দেশখালীর প্রকল্প যদি তাও হয়, তাই হয়, আমি বলছি কেন বিরোধীরা যাবে, এটাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পঞ্চায়েতে মহিলাদের জন্য 50 আসন সংরক্ষিত করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দাঁড়িয়ে ভরসা রাখা তো দরকার। আজকে দাঁড়িয়ে শুধুমাত্র 54 দিন শাহজাহান ধরা পড়েনি, আমাদের কি দয়া করছেন? দয়া করছেন বাংলার মানুষকে যে কালকে ধরা পড়বো, পরশু ধরা পড়বো? কেন ধরেননি 54 দিন? একটা পঞ্চায়েতের এত বড় নেতা, ওখানে ওর কথা আপনি জানেন? এসপি অফিসে, শাহজাহান এসপি অফিসে কোন থানার ওসি কোথায় যাবে? আমি অভিযোগ করছি, এসপি অফিসে বসে শাহজাহান ঠিক করছে কোন থানার ওসি কোথায় যাবে, উত্তর দিতে হবে। কেন শাহজাহান ধরা পড়েনি? আলাদা। আমি জানতে চাচ্ছি, নবান্নটা কি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস? মুখ্যমন্ত্রী যখন নবান্নে বসে সোনিয়া কর্মসূচি ঘোষণা করেছে, রাহুল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। রাহুল বলেছে যে এই অনুষ্ঠানে বসে নিরাপদ সর্দার যেরকম বলেছিলেন তিনি সরব হয়েছেন, সন্দেশখালীর বিষয় নিয়ে সত্যিই কি সরব হয়েছিলেন? তথ্য কি বলছে আমি দ্রুত একবার দেখে নেবো, তারপর আবার এই আলোচনায় ফিরবো, বিশ্বনাথ দার কাছে ফিরবো। দেখুন, সিপিএম এর পতাকা কতদিন বাদে লাগানো হলো? তা 13 বছর পরে। 13 বছর পরে কেন লাগানো যেত না? ও না, অনেক রকম অসুবিধার জন্য। কি অসুবিধা ছিল? পার্টির চাপ। কোন পার্টির? টিএমসি পার্টির। সন্দেশখালীর ভাঙা তুষখালী ফেরিঘাটে উঠছে লাল নিশান, এলাকার অলিতে গলিতে সিপিএম এর পতাকা। এ যেন চেনা সন্দেশখালীর অচেনা ছবি। সন্দেশখালীর সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিনের দিনই এই ছবি দেখা গেল সন্দেশখালীতে। ফেরিঘাটের যেখান দিয়ে মানুষজন যাতায়াত করে সেখানে সিপিএম এর পতাকা লাগানো হয়েছে, এবং যেটা বিরোধীদের অভিযোগ ছিল গত কয়েক বছর ধরে এখানে শেখ শাহজাহান তৃণমূল নেতা, এবং তার এতটাই প্রভাব ছিল তারা বিরোধীরা রাজনৈতিক দলের পতাকাও লাগাতে পারতেন না। সিপিএম এর পতাকা লাগানো হয়েছে, এটা কি এতদিন লাগানো যেত না? না। কেন যেত না? ও শাসক দলের অত্যাচার। কি অত্যাচার? এখানে ফ্ল্যাগ লাগালে ভেঙে ফেলে দেবে তো, রাত্রি অন্ধকার সব উড়ে যাবে।
সন্দেশখালী অগ্নিগর্ভ হওয়ার পর থেকে তৃণমূলের বড় মেজ ছোট সব নেতার মুখেই একটাই প্রশ্ন, অভিযোগ সত্যি হলে এতদিন সন্দেশখালী সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এ নিয়ে মুখ খোলেননি কেন? 2016 অবধি তো সিটটা সিপিএম এর ছিল, 2016 অবধি তো সন্দেশখালীতে সিপিএম এর প্রতিনিধি ছিল, 2016 অবধি সিপিএম এর বিধায়ক ছিল। এই সিপিএম এর নেতা নিরাপদ সর্দার এটা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? আর তৃণমূলকে জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ বিধানসভার 2013 সালের বাজেট অধিবেশনে লিপিবদ্ধ সন্দেশখালীর তৎকালীন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের বক্তব্য তুলে ধরেছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, যেখানে দেখা যাচ্ছে 2013 সালে ঘরছাড়া প্রসঙ্গ থেকে গণধর্ষণের হুমকির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, এবং যেখানে গ্যাংরেপের প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে সেই সময়ই মাইক অফ হয়ে যায় বলে লেখা রয়েছে বংশগোপাল চৌধুরীর পোস্টে শেয়ার করা বিধানসভার কার্যবিবরণীর ছবিতে। সিপিএমের আরেক প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ও বিধানসভার অধিবেশনে লিপিবদ্ধ বেশ কিছু অংশ পোস্ট করেছেন, যার একটিতে দেখা যাচ্ছে নিরাপদ সর্দারের নামে লিপিবদ্ধ বক্তব্যে বলা হয়েছে জমি যাতে এরা ফেরত পায় এবং পুলিশ যাতে নিরপেক্ষভাবে বর্গাদারের পক্ষে কাজ করে সেই দাবি করছি এই সভাতে। কোনোটাতে লেখা গত 31শে মে সন্দেশখালী জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতে 4 জন বর্গাদারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। হঠাৎ করে 31 তারিখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জোর করে এদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। পুলিশের কাছে এরা গেছে কিন্তু থানায় এফআইআর করতে পারেনি। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই, বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি, এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি সন্দেশখালীর তৎকালীন সিপিএম বিধায়ক প্রশ্ন তোলার পরও তাতে কোনো গুরুত্ব দেয়নি প্রশাসন? বিধানসভায় এমএলএ হিসেবে যখন বলেছেন তার মাইক বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। বিধানসভায় হট্টগোলের মধ্যে কে কি বলছেন না বলছেন সেই সময়টা খুব জটিল পরিস্থিতি তৈরি হয়। যদি শাহজাহান বা ওই এলাকার লাগাতার কোনো ভয়ঙ্কর সন্ত্রাস বা অভিযোগ থাকতো তাহলে নিরাপদ সর্দার তার পার্টিকে বলতেন। রাজ্য কমিটি আলিমুদ্দিন স্ট্রিটে এক পাশে মোহাম্মদ সেলিম, এক পাশে সুজন চক্রবর্তী আর সূর্যকান্ত মিশ্র বসে নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠক করলেন না কেন? সাম্প্রতিককালে একটি বাংলা গান বেশ জনপ্রিয় হয়েছে, তার একটি লাইন হলো সকলে জানে রে কেউ কিছুই বলে না। নিরাপদ সর্দারের ক্ষেত্রেও কি তাই হয়েছিল? সিপিএম এর বিধায়ক বলেই কি সেই সময় নিরাপদ সর্দারের কথা প্রশাসন কানে তোলেনি? তার ফলেই কি আজকের এই পরিস্থিতি? সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, এই ইস্যুতে একদিকে বারবার আমরা যেটা বলছি যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হচ্ছে না, অন্যদিকে গোল পোস্ট শিফট হচ্ছে, যা বলা হচ্ছে বারবার দেখা যাচ্ছে সেটা কার্যত প্রমাণিত হয়ে যাচ্ছে যে সেটা আসল কারণ নয়। কোথায় সমস্যা? দেখুন, শুনুন, আমি প্রথমেই বলবো যে নিরাপদ সর্দারকে ভুলে যান সিপিএমের লোক। আপনি ভাবুন, সংবিধানের 21 নম্বর ধারায় প্রত্যেকটা মানুষের জীবনের অধিকার কেবল জীবন বাঁচিয়ে রাখা না, মিনিমাম লেভেলে স্বাধীনভাবে জীবনটা পরিচালনা করবার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, এবং সেটা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, মানে প্রশাসনের। আপনি আমায় বলুন যে কমপ্লেন করছেন, আপনি অ্যারেস্ট করছেন, এফআইআর করছেন 9 তারিখ, আর কমপ্লেন করছেন 10 তারিখ, এটা কত ধরনের মানে ব্যাড মানে একটা ইউজ। প্রশাসনকে কোন লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিয়েছে, যে মানে মানে সাজানো কোন লেভেলে হতে পারে? একজন মানুষকে অত্যাচার করলেন 17 দিন ফিরিয়ে দিতে পারবেন? আপনি নিরাপদ সর্দারের 17 দিন জেলবন্দির জীবন ফিরিয়ে দিতে পারবেন? এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে এখনও মানে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল পুলিশদেরকে অ্যারেস্ট করেনি। প্রশ্নটা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবে না? পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ড করে যে এত বড় একটা গ্রস মিস্টেক, মানুষের জীবনের সাথে আপনি খেললেন, তারপরে আপনার তো পদত্যাগ করা উচিত ওই স্বরাষ্ট্র দপ্তর থেকে। কেন আপনি দায়িত্ব নেবেন না? পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ড করে। এবং একসাথেই বলবো যে কোথাও আপনি পুলিশকে দিয়ে সক্রিয়তা দেখাচ্ছেন, কোথাও নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন। যখন নৌশাদ সিদ্দিকীর সমেত যখন বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করতে যাচ্ছে, তখন পুলিশকে দিয়ে আটকে দিচ্ছেন, আপনি কলকাতার বুকেই আটকে দিচ্ছেন। আর যখন আপনার নেতা মন্ত্রীরা যাচ্ছেন, তখন তাদেরকে কার্পেট পাতা দিয়ে, তাদেরকে মালা দিয়ে তারা কীর্তন গাই করছে। এটা কি ধরনের বিভাজন? একটা প্রশাসন তো সংবিধানের অধীনে কাজ করে,
একটা প্রশাসন তার তৃণমূলের প্রশাসন না, তাহলে তৃণমূলের প্রশাসন কেন দুই ভাগে ভাগ করে? তৃণমূলের নেতাদের জন্য একরকম প্রশাসনিক অবস্থা আর বিরোধী রাজনৈতিক দলের জন্য আরেক ধরনের অবস্থা। আপনি আমায় বলুন যে 44টা মামলা, তার মধ্যে 42টা মামলার নাকি মানে চার্জশিট দিয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। 42টা মামলা, তার মধ্যে মার্ডারের মামলাও আছে। আপনি তো এই 42টা মামলা একটাতেও অ্যারেস্ট করলেন না তাকে। তার মানে আপনার দলের কাছে ছিল জন্য শাহজাহান ভোটে লুট করতে জন্য, 40-50 হাজার ভোটে জেতার জন্য, 90-92% পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতা জিততেন জন্য আপনি একটি মামলাতেও তাকে অ্যারেস্ট করেননি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। প্রশাসনের কি চেহারা, রুগ্ন চেহারা হচ্ছে। এবং আমি আরেকটা বিষয় বলতে চাইছি আপনাকে, যে দেখুন তৃণমূল কংগ্রেস কিন্তু এখন পর্যন্ত মানে ক্ষমা চায়নি। না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছে, না অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছে, না তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে ক্ষমা চেয়েছে। মেয়েদের সম্ভ্রম লুট করেছেন, আমাদের মা বোনদের সম্ভ্রম লুট করার পরে আপনাদের একটাই করার কথা ছিল, আমি ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। আপনারা ক্ষমা চাননি। আমি আমার বক্তব্য রাখার আগে প্রথমেই বলবো বিশ্বনাথ বাবুকে একটু জল খেয়ে নিন, আপনাকে দেখে আমার ভয় লাগছে। আপনি যেভাবে উত্তেজিত হয়ে পড়ছেন বলে, এবার আমি উত্তরটা দিয়ে, আমি জানি তোমার পার্টি বলছে বাংলার মানুষ ভয় পাচ্ছে একটু নিয়ে না, একটু পুলিশ মন্ত্রীকে কে কারা বলে পুলিশ মন্ত্রীকে? আমরা এখানে যারাই আছি সকলে, আমি আর রাহুল দা বাদে বাকি 6 জন, আচ্ছা তোমাকেও বাদ দিলাম, বাকি 5 জন যারা বিরোধিতা করছে, সবাই আমরা ইউনিফর্মলি একটা জিনিস চাই, সন্দেশখালিতে ন্যায় হোক, সন্দেশখালিতে মানুষ তাদের যা যা হারিয়েছে সেটা ফেরত পাওয়া যায়। আমি এখানে বসে বলছি যে তৃণমূলের আড়ালে কেউ বা কারা অন্যায় অপরাধ করেছে এটা তো ঢেকে রাখা যাবে না, নাম্বার 1। বাট 100 দিনের কাজের টাকা যারা পায়নি তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। মাঠ চলে গেছিল, মাঠ ফেরত দিয়েছিল কেন? যারা নিয়েছিল জমি ফেরত দিয়েছে, এবার বলছে অ্যারেস্টের কথা। আমি সুমনদা তোমাকে জিজ্ঞেস করছি, মমতা ব্যানার্জি তার রাজধর্ম পালন করে তার 2 জন জনপ্রতিনিধিকে অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে। বিজেপির কোন রাজ্যে এটা হয়? 100 দিনে আমাদের এই রাজ্যে শেখ শাহজাহান গ্রেফতার হয় না, নিরাপদ সর্দার গ্রেফতার হয়। কলকাতা থেকে নিরাপদ সর্দার গ্রেফতার হয়, শেখ শাহজাহান ঘুরে বেড়ায়। বিজেপির নেত্রীর একটা অডিও প্রকাশ হলো যেখানে তিনি একজন সাংবাদিককে বলছেন আমরা এটাকে করতে চাই, সবাই বলেছে এটা হচ্ছে তুমি আর বিজেপি মিটে নাও, আমি সন্দেশখালি শান্ত করতে হবে। তোমরা আর বিজেপি বুঝে নাও, ঝগড়া করো, সেটিং করো, তোমরা করে নাও, কিন্তু সন্দেশখালি শান্ত করো। আমি বলছি কোন অবস্থায় গেছি। হ্যাঁ একদম একদম, আমি আসবো, এই গভর্নমেন্টের কাছে যাব। এই পুলিশ মন্ত্রীকে কে বুদ্ধি দিচ্ছে যার জন্য গভর্নমেন্ট আমি অভিযোগ করছি সাবোটাজ করছে? আমি একবার অনেকক্ষণ ধরে বাচ্চা বলতে চাইছি। এক সেকেন্ড বলি, দুটো কথা বলি আমি, যে রাহুল দল এবং প্রশাসনকে আলাদা করছে। আমি বলবো যে মাননীয় সাংসদ দল না প্রশাসন, যদি নিশ্চয়ই দল সেকেন্ড ইন কমান্ড। তিনি যখন বলছেন কে শেখ শাহজাহান কি করেছে, এই যে ডিফেন্ড করছেন, কখন ডিফেন্ড করছেন? গোটা রাজ্য সন্দেশখালি জ্বলছে, মহিলার একের পর এক অভিযোগ করছেন, একই সময় মাননীয় দুজনেই ঠিক কথা বলছে। আমি বলছি বেশ 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 এক সেকেন্ড রেফারির ভূমিকায়। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শেখ শাহজাহান কে কি করেছে, কিন্তু দ্বিতীয় দিন, আমি রিজুর সঙ্গে ওইখানে একমত, দ্বিতীয় দিন কিন্তু শেখ শাহজাহানের যাবতীয় দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, বলেছেন কঠোরতম ব্যবস্থা। সেটা নয়, বক্তব্য হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিলকে তাল এবং ওকে টার্গেট করে টার্গেট করেছে শাহজাহান। সেটা হচ্ছে যেই শেখ শাহজাহান একদিনে এত বড় সম্পত্তি করেনি, বিপুল সম্পত্তির মালিক, একদিনে এত ভারী লুট করেনি, তাহলে রাহুল যে বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে রাজ্যের প্রশাসন ইনক্যাপেবল টু রান দ্য গভর্নমেন্ট। তাদেরকে তো সন্দেশখালিতে ভেরির পর ভেরি লুট হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দল তারা কিচ্ছু জানে না। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কে কার সাথে কথা বলে আমার কাছে সব খবর আছে, রাতের অন্ধকার মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে, কোনো খবর রাখেন না। 2 নম্বর, নন্দীগ্রামে 1 ছটাক জমি অধিগ্রহণ হয়নি। মুখ্যমন্ত্রী যে পোস্ট, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য যে কোনো স্টেটের মুখ্যমন্ত্রী যে পোস্ট, তৎকালীন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 1 ছটাক জমি নেওয়া হবে না। একটা কথা মাথায় রাখবেন, নন্দীগ্রাম অবরুদ্ধ ছিল বিরোধীদের দ্বারা, শাসকের দ্বারা নয়।
শাসকরা সেখানে ঢুকতে নন্দীগ্রামে গুলি চলেনি, পুলিশ গুলি চালায়নি, এবিপির আর্কাইভের থেকে বেশি এবার আমি দাঁড়িয়ে হবে একদম সবাই মিলে কথা বললে কেউ শুনতে পারবেন না। আমি দ্রুত এইখানে একবার, যেহেতু খানিকক্ষণ আগে বললো যে মুখ্যমন্ত্রী ইজ আ পোস্ট, একদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, তিনি রাজধর্মের উপদেশ, রাজধর্মের পরামর্শ দিলেন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। আমি দ্রুত পরের প্রতিবেদনটা দেখাবো, তারপর আবার আলোচনা আসবে, একটু আসতে হোক। নিজেরাই আগুন জ্বালাচ্ছে, কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। শেখ শাহজাহান ও তার ভাই শেখ সিরাজউদ্দিন এবং তাদের শাগরেদদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ঘিরে উত্তাল সন্দেশখালী। জনতার তাড়াকে বাড়িতে লুকোতে হয়েছে তৃণমূল নেতাকে, কখনো শাসক দলের নেতাকে জুতো পেটা করেছেন সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে মঙ্গলবার পুরুলিয়ার সভায় নতুন তত্ত্ব শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। আর রোজ মিথ্যে কথা বলে, আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে, মানুষের দাঙ্গা লাগিয়ে দেয়, আগুন নিজেরাই লাগায়, লাগিয়ে বলে লাগালোকে জবাব দাও। নিজেরাই দাঙ্গা করছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে, কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেঙায়, এটা হচ্ছে ওদের কাজ। সন্দেশখালী 1 নম্বর ব্লকে রয়েছে মোট 8টি গ্রাম পঞ্চায়েত, সন্দেশখালী 2 নম্বর ব্লকেও 8টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। 2টি ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতই গত পঞ্চায়েত ভোটে দখল করেছে তৃণমূল। তাই বিরোধীদের প্রশ্ন, বিরোধী শূন্য সন্দেশখালীর এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিজেপি যেখানে পঞ্চায়েতে জিতেছে, যদি লুটে পুটেই খায়, তাহলে সেই পঞ্চায়েতে ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী ভোট লুট করে কেন? আর গণনার সময় বিডিও লুট করে কেন? মানুষ জানে, আর কোনো তৃণমূলের বিবৃতি জনমনে কোনো প্রতিষ্ঠা পাবে না। এখন তৃণমূল একটা পরিত্যক্ত রাজনৈতিক শক্তি। আজকের কে করছে? আজকে তো নিরাপত্তা সত্তার ওখানে নেই, কেন আজকে ঘর জ্বালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কালকের এক নেতা পালিয়ে এসে কালকে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও। এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, কালীঘাটের 35টা প্লট ব্যানার্জি পরিবার ছাড় পাবেন তো? ছাড় পাবেন না। এদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ছত্তিশগড়ের বিজেপি মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। চিঠিতে জমি দখল, নির্যাতনের অভিযোগ নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তদের গ্রেফতার করার আর্জি জানিয়েছেন তিনি। সন্দীপ সমাদ্দার, হংসরাজ সিংহ, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। বিশ্বনাথ, আমরা গণতান্ত্রিক পরিসর নিয়ে এত কথা বলছি, মানুষের স্বাধীনতার পরিসর, মানে একজনকে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই রায় সহ ছেড়ে দিচ্ছে, তাকে বলতে হচ্ছে যে আজকে সন্ধ্যের মধ্যে যেন নিরাপদ সর্দারকে ছেড়ে দিতে হয়। মানে এটাও আমরা এর আগে এক সাংবাদিক সন্তু পানের ক্ষেত্রে দেখেছি যে সেই দিন তাকে ছাড়াই হলো না, পরের দিন সকালে কি না কাগজপত্র ডিলে হচ্ছে। আমি বলছি জজ সাহেবকে বলতে হচ্ছে যে আজকের মধ্যে না ছাড়লে আমি আদালত অবমাননার মামলা জারি করব। দেখুন কি, এ তো নর্মাল প্রসেস। জামিন পেয়েছে, বেরিয়ে আসবে সন্ধ্যের মধ্যে। কিসের ভিত্তিতে মানে পুলিশ প্রশাসনকে বিশ্বাস করবে আদালত? তার কারণ নর্মালি কমপ্লেন হবে, তার পরে এফআইআর হয়। এই ক্ষেত্রে নিরাপদবাবুর ক্ষেত্রে মানে এফআইআর হয়ে গেল, তারপরে কমপ্লেন আসলো। তাহলে বিচারপতি বুঝতে তো পারছেন যে মোটিভটা কি। একদম 100% নিরাপদবাবুকে আটকানো হয়েছিল পলিটিক্যাল মোটিভেশনের উপর, মোটিভ নিয়ে। ফলে পলিটিক্যাল মোটিভ যেখানে আছে তাকে নির্যাতন করার চেষ্টা করবে। 17 দিন নির্যাতন করেছে, যদি আরও একদিন সুযোগ পায় করবে। এইটা দেখুন, বিচারপতিদের একটা ইনটিউশন বলে কথা আছে, তারা বুঝতে পারছেন যে সরকারের ইনটিউশনটা হলো ব্যাড, এতটাই ব্যাড যে পশ্চিমবাংলাতে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা হয়েছে। একজন প্রাক্তন বিধায়ককে 17 দিনকে জেল খাটতে হলো কেবলমাত্র একটা মিথ্যে ফলসের উপর ভিত্তি করে। কারণ এফআইআরটা যখন করা হয়েছে আর কমপ্লেনটা তারপরে
এসছে, ফলে এটা সরকারের যে মোটিভটা সেটা ধরা পড়ছে। আমি একই সাথে বলবো সুমনদা, পলিটিক্যাল প্রসেসটা কিন্তু সিরিয়াস লেভেলে করা উচিত। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম বক্তব্য রাখছেন, কিন্তু পলিটিক্যাল প্রসেসটা কিন্তু খুব আন্তরিকভাবে তিনি কিন্তু উদ্যোগ নিচ্ছেন না, কারণ নির্বাচনটা মানে সামনে, ফলে মনে করছেন যে সন্দেশখালী অবরোধ আছে, সন্দেশখালী অবরোধ থাকুক। আমি বলছি পলিটিক্যাল প্রসেসের ক তিনটে আমি পয়েন্ট বলবো। একটা হলো যে আপনার পলিটিক্যাল প্রসেস শুধু শাসক দল দিয়ে হয় না, আপনাকে কিন্তু শাসক বিরোধী সমস্ত একটা গণতান্ত্রিক পরিষদের সমস্ত দলের অ্যাক্টিভিটিগুলো যখন কার্যকারী হবে তার মধ্যে দিয়ে পলিটিক্যাল প্রসেস শুরু হবে। দুই, আপনি যখন বিরোধী দল ছিলেন, একের পর আপনি দেখেছেন যে সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন এই ধরনের ঘটনা প্রেক্ষিতে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন গেছে, তিনি দাবি করেছেন তখন যে পলিটিক্যাল প্রসেসের পার্ট হিসাবে আমি যাচ্ছি, সহমর্মিতা দেখাতে যাচ্ছি। আজকে কেন আপনি বিরোধী দলকে আটকাচ্ছেন? এটা দ্বিতীয় যেটা সর্বদল বৈঠক আপনি কেন করছেন না? আপনার যদি একটা গুড ইন্টেনশন থাকে, আপনার সরকারে যদি সত্যি শান্তি স্থাপন করতে চান, তাহলে আপনি তো একটা সর্বদলীয় বৈঠক, সব দলই থাকবে, সন্দেশখালীতে আগুনটা নিভুক। সর্বদলীয় বৈঠক বা বিধানসভার কোনো প্রোগ্রামে এরকম তো তুমিও জানো সুমনদা, যখন বিজেপিকে বা বিরোধী দলনেতাকে আহ্বান জানানো হয়েছে, তারাও প্রকাশ্যে বলেছে আমরা যাব না। না, তুমি কি আহ্বান জানিয়েছো সন্দেশখালী নিয়ে? হ্যাভ ইউ কলড এনিওয়ান? আরে এই তো বিচিত্র। তুমি একটা সর্বদলে ডেকে দেখো দে আসে কিনা, একসঙ্গে পদযাত্রা করে সব রাজনৈতিক দল সন্দেশখালী পৌঁছো। হ্যাঁ, এটা কি অ্যাজাম্পশন? হ্যাঁ, বাবু আজকে অদ্ভুত একটা ঘটনা ঘটলো, এবিপি আনন্দে বসে বিশ্বনাথ বাবু মমতা ব্যানার্জিকে রাজনীতি শেখালেন। খুব ভালো কথা, উনি তো পেশায় অধ্যাপক, এবার সন্দেশখালী নিয়ে রোজ খাপ পঞ্চায়েত হচ্ছে, একটু সাইড ফুট করছি। পেশায় অধ্যাপক, সারাদিন এবিপি আনন্দে। আপনি এই দুদিন আবার কি কথা? উনি আমার সম্মানিত অতিথি। হ্যাঁ, আইএসসি তে কেমিস্ট্রি পেপার লিক হয়েছে, পরীক্ষা পিছিয়ে গেছে, কেন্দ্র সরকারের অধীনে অধ্যাপক, অধ্যাপককে নিয়ে বলবে সন্দেশখালী জ্বলছে? আরে বিচিত্র, আমি বিচিত্র যুক্তি। এবার আমার মনে হচ্ছে যে একদম না, এবং রাজনৈতিক নেতারা কোনোদিন ঠিক করবে না যে কি নিয়ে আলোচনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাদেরকে বলবে 2006 থেকে 2011 পর্যন্ত সিপিএম বলতে আপনি তৃণমূলের জামা দেওয়া, এইটাই তো শাসকের চরিত্র, এটাই শাসকের চরিত্র। আর তোমাদের মতো শাসক এই কথাই বলবে। তোমরা তো টলারেন্ট নেই, তোমরা শিকার মানসিকতা নেই, তোমরা শিকার মানসিকতা নেই, টলারেশন নেই। আমি মিডিয়ার দায়িত্বশীল সংবাদ মাধ্যমের তরফ থেকে বলতে পারছি, কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক দল ঠিক করে দেবে না যে সংবাদ মাধ্যম, সেটা এবিপি আনন্দ হতে পারে, অন্য সংবাদ মাধ্যম হতে পারে, যে তারা কি দেখাবে সেটা তারাই ঠিক করবে। তাদের এডিটোরিয়াল পলিসি, তাদের খবরের বোধ, তাদের সিদ্ধান্ত তারা কি দেখাবে, এটা চোখ রাঙিয়ে এবিপি আনন্দের ক্ষেত্রে পাল্টানো যাবে না। আমি আশা করব যে কোনো সংবাদ মাধ্যমের ক্ষেত্রে পাল্টানো যাবে না। সংবাদ মাধ্যম কি দেখাবে সেটা এক এবং একমাত্র দেশের আইন অনুযায়ী, তাদের দেয়া লাইসেন্স অনুযায়ী শুধুমাত্র সংবাদ মাধ্যম সিদ্ধান্ত করবে। শুধুমাত্র সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই সংবাদ মাধ্যমের। আমি বলছি এখানেই আমি দাড়িটা টানছি এই বিষয়। আরও কথা বলতে পারতাম যে কিভাবে এই সংবাদ মাধ্যমের অধিকার প্রতিদিন রাজনেতাদের হাতে হয় লাঞ্ছিত হয়, নয় তারা হস্তক্ষেপ করার চেষ্টা করেন। আমি আপাতত থাকছি, ভবিষ্যতে সে নিয়েও আলোচনা করা যাবে। এখানে পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে ওই ঘর ছাড়া আর ঘরে ফেরা। কি বিস্ময়কর যে পশ্চিমবঙ্গের নিয়তি দেখুন, যে বারবার এই শব্দবন্ধগুলো যেরম বাম আমলে ফিরে আসতো রাজ্য রাজনীতিতে, তৃণমূল আমলেও ফিরে আসছে ওই সন্দেশখালীকে কেন্দ্র করে। আবার বলছি, দুর্ভাগ্য। মারধর তো অবশ্যই করেছে, রেশন কার্ডও নিয়ে নিয়েছে, নিয়ে গিয়ে আমাদের ও দেয় না। বিজেপি করিস তাদের খেতে দেবো না, তোদের থাকতে দেবো না, এখানে দিদির খাবি আর দাদার নাম করবি। প্রথম থেকে একে তৃণমূল ভালো চোখে দেখে না। ওর মা মারা গেল এদেরই জন্যে। বাড়ি আজ আমি দু বছর নেই। শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে একের পর এক অভিযোগে ফুটছে সন্দেশখালী। এরই মধ্যে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থক এবং গ্রামবাসীরা। অভিযোগ, 2021-এর বিধানসভা ভোটের ফল বেরোনোর পর অত্যাচার মাত্রা ছাড়ায় স্থানীয় বিজেপি কর্মীদের 19টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমন অনেক বিজেপি কর্মী আছেন যারা এখনো এলাকা ছাড়া। বাড়ি ভাঙা হয়েছে মানে যেদিন ভোট মানে ভোটের ডিক্লেয়ার হয়, ডিক্লেয়ারের পরের দিন বাড়ি ভাঙা হয়। কারা ভাঙলো টিএমসির বাবুরা, শ্যাম সরকার ছিল, মানে হলধর আড়ি, তাপস আড়ি, সৌরভ আড়ি, আরও অনেকে ছিল। এরা কার নির্দেশে কাজ? এরা শাহজাহানের নির্দেশে কাজ করতো। শাহজাহান আর ওই সিরাজ ডাক্তারের নির্দেশে কাজ করতো, অজিত মাইতি, এরাই সব ভাঙচুর করেছে। এখানেই শেষ নয়, তালিকা আরও দীর্ঘ। অভিযোগ যেমন এই ব্যক্তি
অভিযোগ, তৃণমূলের অত্যাচারে 10 বছর ধরে তিনি বাড়ি ছাড়া। বলেছিল যদি এখানে আপনাকে বাড়ির আশেপাশে দেখি তাহলে আপনার দু পায়ে দুটো গুলি করে দেবো, যে কদিন বেঁচে থাকবেন খোঁড়া হয়ে বেঁচে থাকবেন, আপনাকে একদম বাড়ির আশেপাশে দেখি না যেন। শাহজাহান শেখ বলেছে। প্রাণের ভয়ে আমি জানি বাবা জীবন থাকলে অনেক কিছু হবে। মঙ্গলবার নেজার থানার রাজবাড়ী আউটপোস্টে অভিযোগ জানিয়েছেন এই বিজেপি সমর্থক। খবর পেয়েছি কিন্তু আমি প্রাণের ভয়ে আসিনি। আমি জানি যদি আমাকে মেরে ফেলে বা আমার ছেলেদেরও আমি পাঠাইনি, যদি কোনো জীবনে হানি হয়। এখন আমি শুনতে পাচ্ছি খবরের কাগজে, নিউজে দেখছি যে প্রশাসন বলছে যে যার যা অভিযোগ আছে জানান, আমরা আপনাদের জায়গা ফেরত দেব। সেই হিসাবে আমি আজকে এসেছিলাম রাজবাড়ী আউটপোস্টে, এসে ওখানে অভিযোগপত্র জমা দিলাম। অভিযোগ, পান থেকে চুন খসলেই মিথ্যে মামলা দেওয়া হতো বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এখানকার কিছু কিছু আমাদের যারা এখানকার টিএমসি লোকরা আছে, এরা এতটা জঘন্য কাজ করতে পারে সেটা ভাবা যায় না। ওরা মার্ক করে নিয়েছে যে এরা তোমার রাম পুজো করছে, মানে এরা বিজেপি করছে। যারা এই রাম পুজো তোমার এসেছিল, যারা তোমার করছিল, ভালো ভালো ছেলে যারা শিক্ষিত, মানে বিএ এমএ করে চাকরি পাওয়ার মতন যোগ্য জায়গা, তাদেরকে পুরো কেস দিয়েছে। ভোট পরবর্তী সময়ে বিজেপি করার সন্দেহে আমার ঘর বাড়ি লুটপাট করেছে। ঘরের টাকা 48,000 টাকা ছিল, সেটাকে লুটপাট করেছে। ঘরে বোনের বিয়ে দেবো, সোনা আদায় ছিল, কানের ছিল, নাকে ছিল, সেগুলো করেছে। 5 বস্তা ধান, পুকুরের মাছ, সেগুলো নিচে কারা করল? সিরাজউদ্দিনের নির্দেশে এদের বাহিনী, আরও অনেকের করেছে। অন্যায় কোথাও কোথাও হয়েছে, অন্যায় হয়েছে হয়নি এটা তো আমরা বলছি না, কিন্তু অন্যায় হলে সেই অন্যায়ের ক্ষেত্রে স্টেপ সরকার নিচ্ছে কিনা এটা হচ্ছে বড় কথা। সেই স্টেপটা পুলিশ প্রশাসন, আমাদের সরকার নিয়েছে। সাধারণ মানুষের সরকারের উপর আস্থা রাখতে হবে। শেষ অবধি কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ? ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। মানুষ কি বলছে শুনছেন আপনারা, কিন্তু আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন্দে প্রচুর মন্তব্য। আমি দ্রুত কাঁচা মন্তব্য নিয়ে অতীশ চন্দ্র বাবাল তিনি লিখছেন, এই অতি সক্রিয়তা যদি শেখ শাহজাহানের ক্ষেত্রে দেখা যেত তাহলে আজ সন্দেশখালীতে আগুন জ্বলতে দেখা যেত না। শেখ শামীম লিখছেন, বারবার হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরেও কোনো শিক্ষা নিচ্ছে না প্রশাসন। পঙ্কজ সরকার লিখছেন, শাসকের হয়ে ব্যাট না করলে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হতো। বিদ্যুৎ নায়ক লিখছেন, কোনো রাজ্য সরকারকে এতবার হাইকোর্টের ভৎসনার মুখে পড়তে হয়নি। মিহির কানুনগো লিখছেন, দলের আশীর্বাদ মাথার ওপর থাকলে শাহজাহানরা যে ভয়ঙ্কর বেতাজ বাদশা হতে পারে সন্দেশখালী তার নিখাত প্রমাণ। আর এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যে প্রতিবেদন আমাদের দেখাবে যে ওই জমি ফেরত, অনেকে বলছেন, বিডিও যেমন বলেছেন 130টা জমি ফেরত দেওয়া হয়েছে। আজকের পরিসংখ্যান যোগ করলে সম্ভবত 400 আবেদনের প্রেক্ষিতে রিজু বলছে 160টা জমি দেওয়া হয়েছে। 15 বছর আগে আয়লায় ক্ষতিগ্রস্ত সেতু মেরামতির কাজ কিন্তু আজকে শুরু হলো সাধারণ মানুষের ক্ষোভ সামনে আসার পর। আবার বলছি, ঘুম ভাঙছে দাবি করছে প্রশাসন, কিন্তু এতদিন ঘুমিয়ে ছিল কেন সেই প্রশ্নও পাশাপাশি উঠবে। যে যাই বলুক উঠবে। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না, কারণ আমরা আইন করে বলেছি। এখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে, কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সন্দেশখালীতে অশান্তি শুরু হওয়ার পর থেকে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো একের পর এক অভিযোগ জমা পড়ছে পুলিশ প্রশাসনের কাছে। ধানের জমি উনি জোর জবরদস্তি জিসিবি দিয়ে কেটে ধানগুলো মাটি চাপা দিয়ে দিয়েছে। আমরা যখন ভিডিও করে রাখবো বলে গেছিলাম, তখন ওনার সাকরেদদেরকে দিয়ে আমাদেরকে তাড়া করিয়েছে। উনি জোর জবরদস্তি করেই নিয়েছে, আমাদের ফলন্ত জমি কেড়ে নিয়েছে। শিবু হাজরার, উত্তম সর্দার এবং ওই আপনার হচ্ছে গিয়ে শাহজাহান শেখের লোক জোর করে জিসিবি চালিয়ে আমার জায়গা ঘের করেছে। প্রশাসন সূত্রে দাবি, এইসব অভিযোগের বেশিরভাগই সত্যি। তদন্তের পাশাপাশি ইতিমধ্যেই শুরু হয়েছে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া। এখনো পর্যন্ত 130 জনের জমি ফেরত দিয়ে দেওয়া হয়েছে। যেটা জমি বেদখল বা জোর করে যে গ্র্যাবিংটা, সেইটা আমরা প্রায় সলভ করে ফেলেছি 130-র মতো। কেউ পাট্টার জন্য রেকর্ড চাইছে,
ঠিক আছে, কেউ বলছে আমার জমিতে স্যালাইন ওয়াটার দিয়ে ঢুকিয়ে দিয়েছে, কেউ বলছে আমার পাশের জমি ছিল এফেক্টেড হয়েছে। তা এরকম বিভিন্ন নেচারে প্রায় ধরুন 400-এর মতো আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি। হ্যাঁ, জমি ফেরত পেয়ে গেছে, 130 জন পেয়ে গেছে। মৃতের গায়ে আতর ছড়ানো হচ্ছে, মৃতের গায়ে আতর ছড়িয়ে খুশি করার চেষ্টা করা হচ্ছে, গরু মেরে জুতো দান করে খুশি করার চেষ্টা করা হচ্ছে। তার মানে এতদিন সব হয়েছে সেটা জানতো না কেন পুলিশ মন্ত্রী বাংলার মানুষ এ চালাকি জানে। একটা পকেট মারলো, তারপর যে ধরা পড়ে গেল টাকা ফেরত দিয়ে দিল, কি অপরাধ ধাওয়া চাওয়া করে যায়? পকেট মারি কি বন্ধ হবে? তাকে শাস্তি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস সবসময় চেষ্টা করে মানুষের সঙ্গে সমন্বয় রাখতে, নিবিড় জনসংযোগ। কখনো সরকার দুয়ারে সরকার এলাকায় যাচ্ছে, কখনো পার্টি যাচ্ছে, কখনো দিদিকে বলো, কখনো সরাসরি মুখ্যমন্ত্রী। যেখান থেকে মানুষের যা অভিযোগ সেগুলো শুনে সেগুলোর উপর ব্যবস্থা নেওয়ারও এই প্রক্রিয়া চালু আছে। তারপরেও যদি কোনো জায়গায় কোনো গ্যাপ থাকে সেটা জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে সরকার। শেষ অবধি সন্দেশখালী কবে ফের ছন্দে ফেরে সেদিকেই সবার নজর। পার্থপ্রতিম ঘোষ, সুমন ঘড়াই, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। কথা হচ্ছে সুকুমার রায় এখন হযবরল লিখলে শুরুর দিকটা কেমন হতো। তিনি হয়তো লিখতেন ছিল সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর হয়ে গেল তৃণমূল নেতার গোয়াল ঘর। যেখানে কথা ছিল গরিব মা ও শিশুদের যত্ন নেয়ার, সেখানে চলছিল গরু বাছুরের যত্ন আত্মি। হ্যাঁ, এমন অভিযোগও সামনে এসেছে ওই সন্দেশখালীতে। এখানেও অভিযোগের কেন্দ্রে শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলে তিনি নাকি গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। যদিও নেতার পরিবার এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। দেখুন, গর্ভবতী মা পর্যন্ত যেতে পারছে না, এত নোংরা করে রেখেছে। ওই গোয়াল টোয়াল যা আছে ওই জিনিসটা ওখানে থেকে সরিয়ে দেওয়া হোক। নেত্রী থেকে জানালে ওই তপন সর্দার হুমকানি দেয়, বলে সিরাজ শাহজাহানের কাছে জানিয়ে দেবো, এক্ষুনি তোমাদের মাথা খুলি উড়িয়ে দেবে, উমুক করবে, আমাদের এইসব হুমকানি দিয়ে চুপ করিয়ে দেয়। আইসিডিএস কেন্দ্র, যেখানে প্রথম পড়াশোনার পাঠ নিতে যায় খুদে শিশুর দল, যেখানে শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা, তার গায়েই কিনা গোয়াল ঘর। অভিযোগ, মশারি টাঙিয়ে ছাগলের ঘর বানিয়েছেন তৃণমূল নেতা ও বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তপন সর্দারের স্ত্রী। হুমকি দিত আমাদেরকে, আমরা বলতাম যে এখানে মানে পরিষ্কার রাখো, বলে আমার জায়গা, কিন্তু জায়গাটা কিন্তু ওনার না, কিন্তু সরকারি জায়গা, এরকম করে বলে ওই হাঁস মোরগ সবকিছু বুঝতো, আমাদের কোনো কথা শুনতো না। আমাকে বললে আমাদেরকে উল্টো হুমকি দিত। পুলিশ কেন আমাদেরকে চুপ করতে বলছে? কিসের জন্য পুলিশ আমাদেরকে চুপ করতে বলছে? পুলিশ যেটা ন্যায্য বিচার সেটা কেন করছে না? পুলিশ কেন আমাদের কি কারণে চুপ করতে বলছে? কলকাতা সর্দারের কাছে গেলে কি বলা হতো আপনাদের? ওনারা বাজে কথায় গালাগালি দেয়, সিরাজ ডাক্তারের সাজানোর কথা বলতো, গালাগালি দিত। ওটা তো সেন্টার বাচ্চাদের, ওনারা কেন বাস করবে? আইসিডিএস সেন্টারের সামনে যে গোয়াল ঘর, ছাগল রাখা, পশুপালন করছেন, এটা তো কি কেন, এটা সব আপনাদের না? আমাদের, কিন্তু আমরা শরীরে বাস করেই সরিয়ে নিতাম, কিন্তু আমাদের মিস্ত্রি পাওয়া যায়নি বলে সরানো হয়নি। আপনি এখানে করলেন কি করে? সেটাই আমাদের অপরাধ, কিন্তু সেটা আমরা সরিয়ে নেবো আজকে, নাহলে আজকেই সরিয়ে নিতাম। এরই মধ্যে এদিন দুপুরে দেখা যায় আইসিডিএস কেন্দ্রের সামনে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে গোয়াল ও ছাগল ঘর। অন্যদিকে বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমিনীর মোড় এলাকায় একটি আস্ত আইসিডিএস কেন্দ্র দখল করে সেখানে বসবাসের অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমিনীর মোড়ের কাছে এই আইসিডিএস সেন্টারটি তৈরি হয়েছিল, কিন্তু সেই আইসিডিএস সেন্টার এখনো চালু হয়নি। এখানে বসবাস করছেন রহিম মোল্লা এবং তার পরিবার। আমার বলেছিল তুমি জায়গা দাও, তোমার রান্নার চাকরি দেওয়া হবে। আমার রান্নার চাকরি দিলে পঞ্চায়েত থেকে তোমাদের কিছু বলেনি? না, কেউ কোনোদিন কিছু বলেনি। কেন? আমার হাতে টাকা দেয়নি, চাকরি দেয়নি, কেউ কিছু বলেনি। আর কোনো অবজেকশন নেই। আমফানে হাতে ঘর ভেঙে গেছিল, সেটা ছবি করে নিয়ে গেছিল, ঘরটার কোনো কিছু পায়নি, এখন বাস করার জায়গা নেই। আইসিডি সেন্টার আছে, সেটা এখনো চালু হয়নি, কিছু লোক দখল করে থাকছে, জানেন কি সেটা? কিন্তু এলাকার লোক বলছে যে আইসিডিএস সেন্টার নিয়ে আপনি একজন প্রধান, আপনার তো জানা উচিত। এখানে মানে তারা যদি বাড়ি এসে না বলে আমরা কি করে জানবো বলেন? বলতে পারবো না। সব মিলিয়ে সন্দেশখালীতে অভিযোগের শেষ নেই। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।